খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কেষ্টদা আমার রাজনৈতিক গুরু, বললেন কাজল। বীরভূমের কোর কমিটির হ্রাস থাকলো অনুব্রতর হাতে। শরীরে রাশিয়ার রাসায়নিক, কলকাতার হাসপাতালে A to Z টেস্ট করিয়ে কি বললেন বিজেপির অর্জুন। সিসিটিভি ফুটেজ বলছে গাড়ির গতি স্বাভাবিক ছিল। দেহরাদুন কাণ্ডে ধর থেকে মাথা বিচ্ছিন্ন কিভাবে। মাত্র 2,500 টাকার লোভে 9mm নিয়ে তৃণমূল কাউন্সিলরের ওপর হামলা করতে কলকাতায়। লক্ষ্মীর ভাণ্ডারেও কেলেঙ্কারি, প্রমাণ হাতে নিয়ে দাবি শুভেন্দুর। ট্যাব কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক বাঁকুড়ার টিএমসি সাংসদ অরূপ, কঠোর শাস্তি হওয়া উচিত। রেডি রাখুন মোটা সোয়েটার, তাপমাত্রা নামবে 15 ডিগ্রির নিচে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় সড় আপডেট। আসছি বিস্তারিত খবরে। বীরভূমে শনিবার বৈঠকে বসেছিলেন অনুব্রত মণ্ডল এবং কোর কমিটির সদস্যরা। অনুব্রত বীরভূমে ফিরে এই প্রথম একসঙ্গে বৈঠকে অনুব্রত মণ্ডল, কাজল শেখ। বৈঠক নিয়ে প্রথম থেকেই উত্তেজনা ছিল চরমে। বৈঠক শেষে কোর কমিটির সঙ্গে যুক্ত হন অনুব্রতর নাম। বৈঠকের প্রধান আকর্ষণ ছিল বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং অনুব্রতর মেলবন্ধন। এদিন বৈঠক শেষে কাজল শেখের মুখে শোনা গেল অনুব্রত বন্দনা, সেই সঙ্গে একসঙ্গে চলার বার্তাও। কেষ্টদা আমার রাজনৈতিক গুরু, রাজনৈতিক অভিভাবক, তার হাত ধরেই রাজনীতিতে আসা। কোথাও কোনো দ্বন্দ্ব নেই, একসঙ্গে কাজ করতে হবে, একসঙ্গেই চলব, মন্তব্য করেন তিনি। এদিকে 3 জন করে কোর কমিটির মোট 6 জন সদস্য অনুব্রতকে মধ্যমণি করে এদিন বসেছিলেন। সম্পূর্ণ বৈঠকে যদিও অনুব্রত স্বল্প সময়ে কথা বলেন। তোরা 6 জন ছিলি, আমায় নিয়ে 7 জন হলো। নিচুতলায় কাজ করা বেশি প্রয়োজন। তোদের সঙ্গে মিলে দলের ওপর মহল যেরকম সিদ্ধান্ত নেবে সেরকম ভাবেই কাজ করব, মন্তব্য করেন তিনি। কোর কমিটির বৈঠক নিয়ে অন্যতম সদস্য বিকাশ রায়চৌধুরী, তিনি বলেন, সুন্দর আলোচনা হয়েছে, সবাই নিজের মতামত প্রকাশ করেছে। কোর কমিটিতে যার যা দায়িত্ব ছিল সেটা সে পালন করবে। সংগঠন শক্তিশালী হবে, আমাদের আরো শক্তিশালী হবে সংগঠন। বীরভূম তৃণমূলে বরাবর শক্তিশালী দুর্গ। অনুব্রত থাকাকালীন তা যেমন শক্তিশালী ছিল, অনুব্রতের জেলে যাওয়ার পরেও দায়িত্ব নিয়ে সেই দুর্গ আগলে রেখেছিলেন কাজল শেখ সহ কোর কমিটির সদস্যরা। আগামী 15 ডিসেম্বর বীরভূম জেলার কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠক হবে রামপুরহাটে, আশিস বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে। এছাড়াও বৈঠকে সিদ্ধান্ত হয় প্রত্যেক কোর কমিটির বৈঠকেই থাকবেন অনুব্রত মণ্ডল। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী খবরে। তদন্তের জন্য ভবানী ভবনে ডেকে তার শরীরে রাশিয়ান কেমিক্যাল ঢুকিয়ে দিয়েছে সিআইডি। এই অভিযোগ করে শনিবার কলকাতায় বাইপাসের ধারে একটি হাসপাতালে শারীরিক পরীক্ষা করাতে যান বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি জানালেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের টেস্ট করিয়েছেন, এজন্য সময় লেগেছে প্রায় 2.5 ঘন্টা। এছাড়াও টেন্ডার দুর্নীতি মামলায় বৃহস্পতিবার অর্জুনকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। অর্জুন ঘনিষ্ঠরা বলেছিলেন তারপর থেকেই দাদা দুশ্চিন্তায় ছিলেন। অর্জুন অভিযোগ করেন, সিআইডি তদন্তের নামে ডেকে রাসায়নিক স্প্রে করে দেয়, তাতে 2-3 মাস পর মাল্টি অর্গান ফেইলিয়ার হয় এবং সেইভাবেই তিনি মারা যেতে পারেন। তার সঙ্গে এমনটাও হয়ে থাকতে পারে। বিজেপি নেতার আরও দাবি, তার সঙ্গে সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও নানা ষড়যন্ত্র কষছে রাজ্যের শাসক দল। তবে এর শেষ কোথায় তিনি দেখে ছাড়বেন। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাব। দেহরাদুনে গাড়ি দুর্ঘটনায় 6 ছাত্রছাত্রীর মৃত্যুর কারণ নিয়ে নানা দাবি ঘুরছে। তার সঙ্গে বেশ কয়েকটি প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। ওই ছাত্রছাত্রীরা লং ড্রাইভে বেরিয়ে আগে মদ্যপান করেছিলেন, গাড়ি ঝড়ের গতিতে চালাচ্ছিলেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পুলিশ বলছে সবকিছুই এখন তদন্ত সাপেক্ষ। এই দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ছাত্র সিদ্ধেশ আগরওয়াল যতক্ষণ না কথা বলার মতো অবস্থায় ফিরছেন ততক্ষণ পুঙ্খানুপুঙ্খভাবে কোনোটাই জানা সম্ভব নয়। তবে সিসিটিভি ফুটেজ বলছে, 11 নভেম্বরের সেই সিসিটিভি ফুটেজ দেখে যেটুকু আন্দাজ করা যাচ্ছে, রাজপুর রোড, শহরানপুর চক, কামলি রোড, বল্লিবালা থেকে বল্লুপর পর্যন্ত স্বাভাবিক গতিতেই ছিল ছাত্রছাত্রীদের গাড়ি। যে ট্রাকে ধাক্কা মেরেছিল গাড়িটি, সেই ট্রাকের গতিবিধিও সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে পুলিশ। সেখানে দেখা গিয়েছে কিষাননগর চক থেকে ওএনজিসি চক পর্যন্ত স্বাভাবিক গতিতেই ছিল ট্রাকটি। কিন্তু তারপরেও কিভাবে এই ভয়ানক দুর্ঘটনা তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনার পর যেভাবে দেহ রাস্তায় পড়েছিল, যেভাবে মাথা কেটে আলাদা হয়ে গিয়েছে দুজনের, সেই দৃশ্য দেখে তদন্তকারীদের অনুমান গাড়ির গতি অনেকটাই বেশি ছিল। আর এখানেই পরস্পর বিরোধী তত্ত্ব খাড়া হচ্ছে। আর এই উত্তরই খুঁজতে এখন মরিয়া তদন্তকারী অফিসারেরা। এই ভিডিওটিতে আমরা 1000টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। মাত্র 10,000 টাকার জন্য কলকাতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা করেছিলেন আততায়ীরা, আর হাতে হাতে 2,500 টাকা পাবেন। এই প্রতিশ্রুতি পাওয়ার পর বিহার থেকে 2 সঙ্গীকে নিয়ে শুক্রবার কলকাতায় আসেন অভিযুক্ত। বিহার থেকে হাওড়া ট্রেনে, তারপরে ট্যাক্সিতে চেপে কলকাতা বন্দর এলাকায় উঠেছিলেন তারা। শুক্রবার হামলার আগে পার্ক সার্কাস এলাকায় আসেন ওই আততায়ীরা। সুশান্ত কাণ্ডের তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে পুলিশ। শনিবার কলকাতার এক ট্যাক্সি চালককেও গ্রেপ্তার করা হয়েছে। তার নাম আহমেদ। তার ট্যাক্সিতে চেপেই অভিযুক্তরা কলকাতায় ঘোরাঘুরি করছিল। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। শুরু হয়েছে মূল ষড়যন্ত্রকারীর খোঁজও। 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার অভিযোগে শুক্রবার রাতেই এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম যুবরাজ সিংহ। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় আদতে তিনি বিহারের বৈশালীর বাসিন্দা। সুপারি নিয়ে 2 সঙ্গীকে নিয়ে বৃহস্পতিবার কলকাতায় আসেন ওই তরুণ। পুলিশের কাছে ধৃত জানিয়েছেন তাদের 10,000 টাকা দেওয়া হবে বলে ডেকে আনা হয়। 2,500 টাকা হাতে পেয়ে যাবেন বলার পরে তারা অপারেশনে নামেন। শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি। আছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। স্বপ্ন ভেঙেছে স্বপ্নের প্রকল্প। ট্যাবের টাকা গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে শুরু হয়েছে তোলপাড়। এরই মধ্যে ট্যাবের যারা টাকা পাননি তাদের দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে আরো কয়েকটি প্রশ্ন উঠে আসছে বিরোধীদের মুখে। জালিয়াতি হওয়া টাকা কিভাবে উদ্ধার হবে? টাকা উদ্ধার না করে নতুন করে ট্যাবের টাকা দিলে তা তো দিতে হবে রাজকোষ থেকে। এর ফলে তো সাধারণ মানুষের করের টাকার উপরেই বোঝা চাপবে। ট্যাব কেলেঙ্কারি নিয়ে যখন এতগুলো প্রশ্ন, সেখানে তৃণমূল সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যে দুর্নীতিপূর্ণ, এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি তিনি প্রমাণও দেখাতে পারবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এবার লক্ষ্মীর ভান্ডারের কেলেঙ্কারি প্রকাশ্যে আসবে, এমনই হুঁশিয়ারি তার মুখে। তার কাছে নাকি এর জন্য উপযুক্ত প্রমাণও রয়েছে কয়েক হাজার ভুয়ো অ্যাকাউন্ট। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ট্যাব কেলেঙ্কারির জেরে গুলি সওয়াল এবার তৃণমূল নেতার মুখে। ট্যাব কেলেঙ্কারিতে জড়িতদের গুলি করার উচিত শিক্ষা, এমনই মন্তব্য করলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। স্কুল কমিটিতে থাকা তৃণমূল নেতাদের সংগঠিত দুর্নীতির জাল আক্রমণ শানিয়েছেন বাঁকুড়ার প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকার। পশ্চিমবঙ্গের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার টাকা জালিয়াতির মাথা কে বা কারা? এত বড় জালিয়াতি কাদের ব্যর্থতার জন্য হলো? এই প্রশ্নে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। বিরোধীদের নিশানায় সরকার। আর এই পরিস্থিতিতে বিরোধীদের তোপের মুখে পড়ে নতুন নিদান দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ। বাঁকুড়ার তৃণমূল সাংসদ বললেন, কি করে এটা ডাইভার্ট হয়ে গেল? এরা কারা এই কাজটা করলো? ব্যাংক কর্তৃপক্ষ কি ঘটনার সঙ্গে জড়িত, নাকি অফিসারেরা জড়িত? যারাই জড়িত থাকুক না কেন তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আমাদের দেশে গুলি করার বিধান নেই, তাদেরকে গুলি করা উচিত ছিল। বাঁকুড়ার প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকার বলেন, এটা সাইবার হানা বলে প্রচার হচ্ছে, কিন্তু মোটেও সাইবার হানা এই মূল কারণের সঙ্গে যুক্ত নয়। মূল কারণ হচ্ছে তৃণমূলের নেতা যারা বিভিন্ন স্কুল কমিটিতে আছেন তাদের একটি সাংগঠনিক দুর্নীতির জাল ছড়িয়ে রয়েছে। ট্যাবের টাকা বন্টনের সরকারি সিস্টেমে কিভাবে হলো কারচুপি, কিভাবে সরকারি পোর্টালে ঢুকে প্রতারণা হচ্ছে? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? ট্যাব কেলেঙ্কারির তদন্তের মধ্যে বড় হয়ে উঠেছে এই সব প্রশ্ন। অস্বস্তিতে প্রশাসন। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেলেঙ্কারির জাল কি শুধু বিহার ঝাড়খণ্ডেই বিস্তৃত? বাঁকুড়া জেলার ট্যাব কেলেঙ্কারির তদন্তে পাঞ্জাব যোগ মিলেছে বলেও পুলিশ সূত্রে দাবি। কিছুটা দেরি হলেও এবারে কিন্তু ঠান্ডা পড়া শুরু হয়েছে। পূর্বাভাস মতোই নভেম্বরের মাঝপথে এসে অবশেষে শীত পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। ভোর ও রাতের দিকে শিরশিরানি বাড়ছে। তবে জাঁকিয়ে শীত পড়বে কবে, এ নিয়ে বড় আপডেট আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পারদ।
পাশাপাশি বাড়বে কুয়াশার দাপটও। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এইসব জেলাগুলিতে কুয়াশার আধিক্য বেশি থাকবে। হাওয়া অফিস আরও জানাচ্ছে, আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতাতেও বৃষ্টি হবে না। সর্বত্র শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.3 ডিগ্রি সেলসিয়াস। রবিবারও একই রকম তাপমাত্রা থাকার পূর্বাভাস। রাজ্যের সর্বত্র শীত পড়তে শুরু করে দিয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে ভালোই শীত পড়তে শুরু করেছে। উল্লেখ্য, পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই 16 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। ধীরে ধীরে আরও পারদ পতন হবে। এবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার সময়ের অপেক্ষা। আবহাওয়া দপ্তর এমনটাই জানাচ্ছে। খবর শেষ হলো। ধন্যবাদ।